আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রতিরোধ অক্ষকে বস্তুগত ও আধ্যাত্মিক সমর্থন দিয়ে যাবে ইরান, ঘোষণা রাষ্ট্রদূতের। জানিয়ে দেব এবার নতুন প্রযুক্তি উদ্ভাবন করল মধ্যপ্রাচ্য, শত্রু সাবমেরিন মুহূর্তেই নিশ্চিহ্ন করে দিতে পারবে। এরপরে জানিয়ে দেব নতুন ভাইরাস HMPV মহামারী আতঙ্ক চীনে। সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ার বিদ্রোহী নেতার সঙ্গে ফরাসি এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিরোধ অক্ষকে বস্তুগত ও আধ্যাত্মিক সমর্থন দিয়ে যাবে ইরান, জানিয়েছে রাষ্ট্রদূত। পশ্চিম এশিয়ায় ইসরায়েল বিরোধী প্রতিরোধ অক্ষকে ইরান ব্যাপকভাবে বস্তুগত ও আধ্যাত্মিক সমর্থন দিয়ে যাবে বলে প্রত্যয় জানিয়েছেন বৈরুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোজতবা আমিনী। গতকাল ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানের পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। মহসা আমিনী বলেন, শহীদ জেনারেল সোলাইমানি পশ্চিম এশিয়া অঞ্চলে বিশেষ করে লেবাননের প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন। ইরানের এই সিনিয়র কূটনৈতিক বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য জেনারেল সোলাইমানি অনন্য ভূমিকা রেখেছিলেন। এই অঞ্চলে মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করতে তিনি রাজনৈতিক এবং সামরিক অঙ্গনে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন। তবে এই কমান্ডারদের শাহাদাতের পর তার প্রদর্শিত পথ থেমে থাকেনি, বরং অব্যাহত রয়েছে। প্রতিরোধ ফ্রন্ট এবং লেবাননের ব্যাপারে ইরানের অবস্থানের পরিবর্তন এসেছে বলে জল্পনা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তা প্রত্যাখ্যান করেন বৈরুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। তিনি বলেন, লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করার পর এই ধরনের কানাঘোষা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মহসা আমিনী বলেন, ইহুদিবাদী ইসরায়েল তার সহযোগীরা ইরানের বিরুদ্ধে এই ধরনের গুজব ছড়াচ্ছে। ইরান যদি প্রতিরোধ ফ্রন্টের প্রতি সহযোগিতা বন্ধ করতে চাইত তাহলে ৪৫ বছর ধরে এই ফ্রন্ট গড়ে তুলত না। ২০২০ সালের ৩রা জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল কাসেম সোলাইমানের বহনকারী গাড়ির উপর ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সন্ত্রাসী মার্কিন যোদ্ধারা। হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আল শাবির উপপ্রধান আবু মাহাদি আল মোহান্দিস সহ দুই দেশের আরও ৮ কমান্ডার শহীদ হয়েছিলেন। মার্কিন সেনারা এমন সময় জেনারেল সোলাইমানের উপর ওই হামলা চালায় যখন তিনি ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহাদির রাষ্ট্রীয় আমন্ত্রণে বাগদাদ সফরে গিয়েছিলেন। এদিকে নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে মধ্যপ্রাচ্য, শত্রু সাবমেরিন নিশ্চিহ্ন করে দেবে সৌদি আরব। পুরো আরব উপদ্বীপে সামরিক শক্তিতে শীর্ষে রয়েছে ইরান। দেশটির ধারে কাছে কেবল রয়েছে ইসরায়েল। তবে এই অঞ্চলে আরও একটি দেশ আছে যাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ইরানকে টক্কর দেওয়া। দেশটির নাম সৌদি আরব। আর এমন দুঃসাহসী স্বপ্ন বাস্তবে রূপ দিতে চায় সৌদির তরুণ তুর্কি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নানা নাটকীয়তার পর সৌদির বাদশাহ সালমান ছেলেকে যুবরাজের মর্যাদা দেন। অবশ্য ক্ষমতায় বসে ছেলেকে প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেন সৌদি বাদশাহ। অল্প বয়সেই এত ক্ষমতার মালিক হয়ে দুর্বল ইয়েমেনের উপর নিজেদের ক্ষমতার ছড়ি ঘোরানো শুরু করেন। ইয়েমেনের বিদ্রোহীরা দেশটির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করলে এগিয়ে আসে সৌদি। সৌদির নেতৃত্বের উপর আরব উপদ্বীপে কয়েকটি দেশ ইয়েমেন যৌথ অভিযান শুরু করে, কিন্তু মার্কিন অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি নিয়ে মার খেতে হয় সৌদিকে। শেষ পর্যন্ত সৌদিকে ইয়েমেন থেকে অনেকটাই লেজ গুটিয়ে পালিয়ে আসতে হয়। এরপরই যুবরাজ মোহাম্মদ বুঝতে পারেন মধ্যপ্রাচ্যের নেতা হওয়ার জন্য ভিন্ন কৌশল নিতে হবে। শুরু হয় ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বর নতুন এক খেলা। এতে সৌদি যুবরাজ এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফিলিস্তিন ইস্যু সমাধান এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় মধ্যপ্রাচ্যে সামরিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করা, সেই প্রচেষ্টায় অনেকটাই এগিয়ে গিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলের সঙ্গে সৌদি বন্ধুত্বটা কাজটা প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল, কিন্তু গাজা যুদ্ধ সেই রাস্তা বন্ধ করে দেয়। তবে সামরিক শক্তি বাড়ানোর রাস্তাটা এখনো খোলা আছে সৌদির সামনে।
এবার সেই সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী টর্পেডো কিনেছে সৌদি আরব। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদির কাছে 20টি MK54MOD-0 লাইটওয়েট টর্পেডো বিক্রির অনুমোদন দিয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, এতে করে বর্তমান বিশ্বের ভবিষ্যতে হুমকি মোকাবেলায় সৌদি আরবের অ্যান্টি সাবমেরিন যুদ্ধ সক্ষমতা আরও বাড়বে। এদিকে পৃথিবীতে নতুন এক ভাইরাস HMPV মহামারী আতঙ্ক। নতুন ভাইরাস HMPV নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 5 বছর আগে যেই ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল বিশ্বকে, আবারও সেরকম কিছু হবে কিনা তা নিয়ে আশঙ্কায় ভুগতে শুরু করেছে নেটিজেনদের একাংশ। বিভিন্ন মাধ্যমের খবরে বলা হচ্ছে, ইতিমধ্যে এই ভাইরাসের দৌরত্ব বেড়েছে চীন ও জাপানে। দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, এরই মধ্যে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসটি আক্রান্ত হয়েছেন অনেকেই। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্কতা করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, করোনার সময় হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল, একই পরিস্থিতি তৈরি হয়েছিল HMPVর প্রাদুর্ভাবে। একই অবস্থা দেখা যাচ্ছে জাপানে। দেশটির সংবাদ মাধ্যম বলেছে, চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছাড়িয়েছে 7 লাখেরও বেশি। নতুন এই ভাইরাস নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ার পর এই নিয়ে একটি বিবৃতি দিয়েছে বেইজিং। সেখানে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, শীতকালে শ্বাসকষ্টের মতো সমস্যা বাড়ে, এটা তেমনই একটি সমস্যা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং দাবি করেছেন, উত্তর গোলার্ধে শীতের সময় শ্বাসকষ্টজনিত সংক্রমণ বাড়ছে। এটা তেমন একটি সংক্রমণ, এছাড়া এতে ব্যাপক সংক্রমণের কোনো খবর নেই। তিনি বলেন, আমি চীন সরকারের পক্ষ থেকে নিশ্চিত করতে পারি যে এখানে স্বাস্থ্য সংক্রান্ত কোনো ঝুঁকি নেই। পর্যটকরা নিশ্চিন্তে চীনে আসতে পারেন, তবে চীনে শীতে বেড়ানোর জন্য সাবধানতা অবলম্বন করার কথাও জানিয়েছেন তিনি। চীনে প্রতিনিয়ত HMPV সংক্রমণ বাড়লেও এখন পর্যন্ত কোনো সতর্কতা জারি করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা দেশটির সরকার। তবে যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে, তাতে যে কোনো সময় দেশটির সরকারি জরুরি অবস্থা জারি হতে পারে বলে দাবি দেশটির কয়েকটি সংবাদ মাধ্যমের। অনেকেরই আশঙ্কা 2025 সালে আবারও করোনা ভাইরাসের মতো নতুন কোনো মহামারীর উদ্ভাবন হতে পারে। যদিও এই রোগটি মহামারীর আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব হবে না। এদিকে সিরিয়া বিদ্রোহী নেতার সঙ্গে ফরাসি ও জার্মানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শরার সঙ্গে আজ দামেস্কে সাক্ষাৎ করেছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর ইউরোপের এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সারার এটি প্রথম বৈঠক। সংবাদ মাধ্যম ফ্রান্স 24 এই কথা জানিয়েছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েলের বরাত দিয়ে এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, তারা সিরিয়ার সাথে একটি নতুন সম্পর্ক তৈরি করতে চায়। এছাড়া আহমেদ আল শারার সঙ্গে দেখা করার সময় শান্তিপূর্ণ রাজনৈতিক উত্তরণের আহ্বান জানিয়েছেন। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বেয়ারবক বলেন, ইউরোপ সিরিয়াকে সমর্থন করবে, তবে ইসলামপন্থী কাঠামোর জন্য অর্থায়ন করবে না। তিনি আরও বলেন, জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীগুলোর পাশাপাশি নারীদেরও সংবিধান প্রণয়ন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ সরকারের অন্তর্ভুক্ত করতে হবে। দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই রাজধানী কুখ্যাত সেদনায়া কারাগারে প্রবেশ করেন বিদ্রোহীরা। বিদ্রোহীদের পক্ষ থেকে এই দিনে সেদনায়া কারাগারে অত্যাচারের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করা হয়। দুই পররাষ্ট্রমন্ত্রী এই কারাগারটি এই দিন ঘুরে দেখেন।